হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 7-এর ভূগোল বইয়ের 10ম অধ্যায় আফ্রিকা মহাদেশ থেকে সমস্ত 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলি দিয়ে দেব। তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুখস্থ করে রাখতে পারো তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি এই আফ্রিকা মহাদেশ থেকে তোমাদের আর কোনো রকম টেনশন করতে হবে না। তোমরা শুধু এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুখস্থ করে রাখবে। তো চলো এবার আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। ওকে, তোমাদের সবার প্রথমের এমসিকিউটি দেখে নাও। আয়তনের দিক দিয়ে আফ্রিকা মহাদেশের স্থান পৃথিবীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। উত্তরটি কিন্তু দ্বিতীয়। তারপর তোমরা পড়বে পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল দক্ষিণ আমেরিকায়, উত্তর ইউরোপে, পূর্ব আফ্রিকায়। উত্তর পূর্ব আফ্রিকায়। এরপরে তোমরা যে প্রশ্নটি পড়বে সেটি দেখে নাও। এশিয়া এবং আফ্রিকার মাঝে রয়েছে লোহিত সাগর, আরব সাগর, ভূমধ্যসাগর। উত্তরটি হলো লোহিত সাগর। তারপর তোমরা পড়বে দুটি বড় জলভাগ যুক্ত হয় যে সংকীর্ণ জলভাগ দ্বারা, তা হলো নদী, খাল, প্রণালী। উত্তরটি কিন্তু আমাদের প্রণালী। ওকে, এবার তোমরা পড়বে এই প্রশ্নটি। আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে রয়েছে ভূমধ্যসাগর, বঙ্গোপসাগর, লোহিত সাগর। উত্তরটি হলো লোহিত সাগর। এরপর তোমরা এই প্রশ্নটি পড়বে। আফ্রিকা মহাদেশের উত্তর দিকে অবস্থিত আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্যসাগর। উত্তরটি হলো ভূমধ্যসাগর। ওকে, এই পেজ থেকে তোমরা এই প্রশ্নগুলি পড়বে। এবার তার পরের পেজের প্রশ্নগুলি দেখে নাও। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট তৈবকল, মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট কেনিয়া। উত্তরটি হলো মাউন্ট কিলিমাঞ্জারো। দেখো, আমি তোমাদের যে প্রশ্নগুলি দেখাচ্ছি, যে প্রশ্নগুলি আমি গোল করে রেখেছি, সেই প্রশ্নগুলি তোমরা শুধুমাত্র পড়বে। বোঝা গেল? এই প্রশ্নগুলি পড়লেই তোমাদের এই আফ্রিকা মহাদেশ থেকে আর কোনো রকম টেনশন করতে হবে না। তার পরের প্রশ্ন, আফ্রিকার উচ্চ মালভূমির তৃণভূমিকে বলে ডাউন্স, পম্পাস, ভেল্ট। উত্তরটি হলো ভেল্ট। তার পরের প্রশ্ন, আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী কঙ্গো, নীল, নাইজার। উত্তরটি হলো কঙ্গো। তার পরের প্রশ্ন, আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকায় সৃষ্ট নদীটি হলো নীল নদ, কঙ্গো নদী, নাইজার নদী, জাম্বেজি নদী। উত্তরটি কিন্তু কঙ্গো নদী। এরপর তোমরা এই প্রশ্নটি পড়বে। পৃথিবীর বিখ্যাত জলপ্রপাতটি হলো ভিক্টোরিয়া, নায়াগ্রা, অ্যাঞ্জেল। উত্তর ভিক্টোরিয়া। তারপরে তোমরা পড়বে এই প্রশ্নটি। আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি? উত্তর সাভানা, ওয়াদি, স্টেপ, ভেল্ট। উত্তরটি কিন্তু ভেল্ট। তারপরের প্রশ্ন, আফ্রিকার নাতিশীতোষ্ণ জলবায়ুর অঞ্চলের একটি স্বাভাবিক উদ্ভিদ হলো ওক, এবনি, পপলার। উত্তরটি হলো পপলার। তারপরের প্রশ্ন দেখো, আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমিটি হলো সাভানা, পম্পাস, লেনোস। উত্তরটি সাভানা। বোঝা গেল? এই পেজটি থেকে তোমরা এই প্রশ্নগুলি পড়বে। ওকে, এবার তোমরা এই পেজ থেকে যে যে প্রশ্নগুলি পড়বে সেগুলি দেখে নাও। নীল নদের তীরে গড়ে উঠেছে ব্যাবিলনীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, নীল সভ্যতা, সিন্ধু সভ্যতা। উত্তরটি হলো আমাদের মিশরীয় সভ্যতা। তারপর তোমাদের এই প্রশ্নগুলি কোনো রকম পড়ার দরকার নেই, তোমরা পড়বে এই প্রশ্নগুলি। নীলনদ অববাহিকা অঞ্চলের বিখ্যাত কৃষিজ ফসল হলো ধান, গম, তুলো, মিলেট। উত্তরটি হলো তুলো। তারপরের প্রশ্ন, নীলনদের ওপর তৈরি হয়েছে সেনারবাদ, আটাবারাবাদ, আসোয়ানবাদ, জেবেল আউলিয়াবাদ। উত্তর আসোয়ানবাদ। তারপরের প্রশ্নটি দেখে নাও। পৃথিবীর বৃহত্তম বাঁধ উচ্চ আসোয়ানবাদ, আটাবারাবাদ, সি নাম্বার লেক নায়েশ বাঁধ। উত্তরটি হলো উচ্চ আসোয়ানবাদ। তারপরে তোমরা এই প্রশ্নটিও পড়বে। পৃথিবীর বৃহত্তম নদীবাঁধ হলো সেনার, ইসনা, উচ্চ আসোয়ান। উত্তরটি উচ্চ আসোয়ান। বোঝা গেল? এই পেজ থেকে তোমরা শুধুমাত্র এই প্রশ্নগুলি পড়বে। এবার তোমরা এই পেজ থেকে যে প্রশ্নগুলি পড়বে সেগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কালাহারি, থর, সাহারা। উত্তরটি আমাদের সাহারা। তারপরে প্রশ্ন, সাহারা মরুভূমির পশ্চিমে অবস্থিত ভূমধ্যসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর। উত্তরটি হলো আটলান্টিক মহাসাগর। তারপরের প্রশ্ন, সাহারা মরুভূমির শিলাময় স্থানকে বলে আর্ক, হামাদা, রেক, ওয়াদি। উত্তরটি হলো আমাদের হামাদা। তারপরের প্রশ্নটি দেখে নাও।
সাহারার যেসব অঞ্চলে পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তা হলো আর্ক, রেক, হামাদা। উত্তরটি হলো হামাদা। তারপরে নদীর শুকনো খাতগুলি হলো হামাদা, আর্ক, ওয়াদি। উত্তর ওয়াদি। তারপরের প্রশ্নটি রয়েছে সাহারা মরুভূমির একটি মরুদ্যান হলো হামাদা, হারমাট্টান, টিমিমন, সাইমুম। উত্তরটি হলো টিমিমম। তারপরের প্রশ্ন সাহারার গ্রীষ্মকালীন প্রবল বালিঝড় হারমাট্টান, সাইমুম, বোরা, আর্ক নামে পরিচিত। উত্তরটি হলো আমাদের সাইমুম, সাইমুম নামে পরিচিত। ওকে, এবার তোমাদের লাস্ট এমসিকিউ প্রশ্নটি হলো আফ্রিকার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত। উত্তরটি কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ আফ্রিকার উত্তর দিকে সাহারা মরুভূমি অবস্থিত। বোঝা গেল? এই হলো তোমাদের আফ্রিকা মহাদেশ থেকে এমসিকিউ শর্ট প্রশ্ন। এই এমসিকিউ প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে মুখস্থ করে রাখবে। এবার আমরা দেখে নেব এই আফ্রিকা মহাদেশের 1 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ওকে, তোমাদের প্রথম শূন্যস্থান প্রশ্নটি দেখে নাও। আয়তনে ও জনসংখ্যায় পৃথিবীর ড্যাশ বৃহত্তম মহাদেশ আফ্রিকা। উত্তর হলো দ্বিতীয়। তার পরের প্রশ্ন ড্যাশ প্রণালী দ্বারা আফ্রিকা ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়েছে। উত্তরটি হলো জিব্রাল্টার। তার পরের প্রশ্ন লোহিত সাগর এবং ড্যাশ এশিয়া থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে। উত্তর হবে সুয়েজ খাল, অর্থাৎ লোহিত সাগর এবং সুয়েজ খাল এশিয়া থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে। তার পরের প্রশ্ন আফ্রিকা মহাদেশের উত্তরে রয়েছে ড্যাশ। উত্তর হবে ভূমধ্যসাগর। বোঝা গেল? তার পরের প্রশ্ন আটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ হলো ড্যাশ। উত্তর মাউন্ট তৈবকল। ওকে, এর পরে শূন্যস্থান প্রশ্নটি দেখে নাও। নীলনদের দৈর্ঘ্য ড্যাশ কিমি। উত্তর 6853 কিমি। বোঝা গেল? তার পরের প্রশ্নটি দেখে নাও। আফ্রিকার সর্বাধিক জলবাহী নদীটি হলো ড্যাশ। ড্যাশে কি হবে? উত্তর হলো কঙ্গো। এর পরের শর্ট প্রশ্নটি দেখে নাও। সাভানা কথার অর্থ ড্যাশ। উত্তর তৃণভূমি। বোঝা গেল? এই পেজ থেকে তোমরা শুধু এই কয়টি শূন্যস্থানই পড়বে। এরপর তোমরা এখান থেকে এই একটি মাত্র প্রশ্ন পড়বে। দেখে নাও নীলনদ ড্যাশ দিক থেকে উত্তর দিক প্রবাহিত হয়েছে। উত্তরটি হলো দক্ষিণ। এখান থেকে কিন্তু তোমাদের আর কোনো রকম প্রশ্ন পড়তে হবে না, শুধুমাত্র এই একটি প্রশ্নই পড়বে। এবার তোমরা এখান থেকে যে শূন্যস্থান প্রশ্নগুলি পড়বে সেগুলি দেখে নাও। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হলো ড্যাশ। উত্তর সাহারা। তারপরের প্রশ্ন উচ্চতা এবং বৈশিষ্ট্য অনুযায়ী সাহারা মরুভূমি একটি ড্যাশ অঞ্চল। উত্তর মালভূমি অঞ্চল। তারপরের প্রশ্ন সাহারা মরুভূমিতে শক্ত পাথরপূর্ণ মরুভূমির নাম ড্যাশ। উত্তর হামাদা। তারপরে সাহারা মরুভূমিতে গরম ও শুকনো বাতাসকে বলে ড্যাশ। উত্তর হবে খামসিন। তারপরের প্রশ্নটি দেখে নাও। সাহারার একটি প্রধান ফসল হলো ড্যাশ। উত্তর ভুট্টা। তারপর মরুভূমির জাহাজ বলা হয় ড্যাশকে। উত্তর কি হবে? উট। অর্থাৎ মরুভূমির জাহাজ বলা হয় উটকে। তারপর সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে রয়েছে ড্যাশ অববাহিকা। উত্তর হলো নীলনদ অববাহিকা। বোঝা গেল? এই হলো তোমাদের আফ্রিকা মহাদেশ থেকে 1 নম্বরের শূন্য স্থান পূরণ করার প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর। এবার আমরা দেখে নেব এই আফ্রিকা মহাদেশের 1 নম্বরের শর্ট প্রশ্ন এবং সাথে তার উত্তর। ওকে, তোমাদের প্রথম প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কি? উত্তর আফ্রিকা। তারপরের প্রশ্ন কোথায় পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল? উত্তর পূর্ব আফ্রিকায়। দেখো কিছু কিছু প্রশ্ন কিন্তু এই 1 নম্বরের শর্ট প্রশ্নের মধ্যে রয়েছে এবং এমসিকিউ প্লাস যে শূন্যস্থান পূরণ করো সেগুলোর মধ্যে রয়েছে। সো একই প্রশ্ন বিভিন্ন রকমভাবে কিন্তু আসতেই পারে, তাই তোমরা সব রকমভাবেই পড়ে রাখবে। বোঝা গেল? তারপরে প্রশ্নটি দেখে নাও। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে কি প্রণালী অবস্থিত? উত্তর জিব্রাল্টার প্রণালী। তারপরের প্রশ্ন প্রণালী কাকে বলে? উত্তর দুটি বড় জলভাগ যে সংকীর্ণ জলভাগ দ্বারা যুক্ত। দেখো উত্তরটি কিন্তু এখানে শুধুমাত্র বলেছে যে দুটি বড় জলভাগ যে সংকীর্ণ জলভাগ দ্বারা যুক্ত। অর্থাৎ আমি যদি একটু সম্পূর্ণভাবে উত্তরটি বলি তাহলে কিন্তু আমাদের উত্তরটি দাঁড়াবে দুটি বড় জলভাগ যে সংকীর্ণ জলভাগ দ্বারা যুক্ত থাকে তাকে প্রণালী বলে। বোঝা গেল? তোমরা এইভাবে লিখতে পারো।
ওকে, এবার তোমরা তারপরের প্রশ্নটি দেখে নাও। আফ্রিকা মহাদেশ পূর্বে কি নামে পরিচিত ছিল? উত্তর অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। তারপর কয়টি দেশ নিয়ে আফ্রিকা মহাদেশ গঠিত? উত্তর 56টি। তারপরের প্রশ্ন, আফ্রিকার দক্ষিণতম অংশের নাম কি? উত্তর আগুলহাস অন্তরীপ। তারপরের প্রশ্নটি দেখে নাও, আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর মাউন্ট তৈবকল। তারপর সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে কি আছে? উত্তর নীলনদ অববাহিকা। তারপরে গ্রেট রিল ভ্যালিতে সৃষ্ট উল্লেখযোগ্য হ্রদের, দেখো এখানে কিন্তু হ্রদ লেখা আছে, এটা কিন্তু তোমাদের হবে হ্রদের, বোঝা গেল? হ্রদের নাম করো। উত্তর হলো আমাদের টাঙ্গাইনিকা হ্রদ। তারপরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর মাউন্ট কিলিমাঞ্জারো। তারপরে কি রয়েছে দেখো, পৃথিবীর দীর্ঘতম নদীর দৈর্ঘ্য কত? উত্তর প্রায় 6853 কিমি। এটি কিন্তু আমাদের নীলনদ নদীর দৈর্ঘ্য, এই যে পাশের লেখাই রয়েছে এখানে নীলনদ। তারপর আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? উত্তর কঙ্গো। তারপরের প্রশ্নটি দেখে নাও, আফ্রিকার কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে? উত্তর হবে কঙ্গো। তারপরের প্রশ্ন, ব্রাজাভিল শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? উত্তর কঙ্গো নদী। এরপরে তোমাদের কি রয়েছে দেখো, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে জাম্বেজি। তারপর আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? দেখো এই প্রশ্নটি এখানে অথবা দিয়ে লেখানো রয়েছে যে আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলে? উত্তর হবে ভেল্ট। তারপর পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম কি? উত্তর গ্রেট রিল ভ্যালি। তারপর আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত? উত্তর সাভানা। তারপরে তোমাদের এই পেজ থেকে লাস্ট প্রশ্নটি হলো, আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলে? উত্তর হলো আমাদের ভেল্ট। বোঝা গেল? এই পেজ থেকে তোমরা এই শর্ট প্রশ্নগুলি খুব ভালো করে মুখস্থ করে রাখবে। তারপর তোমরা এই প্রশ্নগুলিও এখান থেকে পড়ে নিবে। কোন দেশকে নীলনদের দান বলা হয়? উত্তর হবে মিশর। তারপর নীলনদের প্রধান উপনদীগুলির নাম কি? উত্তর হোয়াইট নীল ও ব্লু নীল। তারপরের প্রশ্ন, নীলনদ কোন সাগরের পতিত হয়েছে? উত্তর হলো ভূমধ্য সাগর। তারপর নীলনদের বদ্বীপ অঞ্চল কোথা থেকে কত দূর বিস্তৃত? উত্তর হলো আমাদের কায়রো থেকে ভূমধ্য সাগর পর্যন্ত। ওকে, তারপর এই দুটি প্রশ্ন তোমাদের পড়ার দরকার নেই, তোমরা পড়বে এই প্রশ্নটি, নীলনদ অববাহিকা কোন ফসল চাষের জন্য বিখ্যাত? উত্তর দীর্ঘ আঁশযুক্ত তুলা। তারপরে এই পেজ থেকে লাস্ট প্রশ্নটি হলো, পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি? উত্তর হলো উচ্চ আসোয়ান বাঁধ। বোঝা গেল? এখান থেকে তোমরা শুধু এই কটি প্রশ্নই পড়বে। ওকে, এবার তোমরা এই পেজ থেকে যে প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে সেগুলি দেখে নাও। পৃথিবীর উষ্ণতম মরুভূমির নাম লেখো। উত্তর হলো সাহারা। দেখো আমি তোমাদের যে প্রশ্নগুলি দিচ্ছি এগুলি প্রত্যেকটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই খুব ভালো করে পড়ে রাখবে। তারপরের প্রশ্ন, সাহারা মরুভূমির পশ্চিম দিকে কোন মহাসাগর অবস্থিত? উত্তর আটলান্টিক মহাসাগর। তারপর ওয়াদি কাকে বলে? উত্তরটি দেখে নাও, সাহারা মরুভূমির শুষ্ক নদী খাতকে ওয়াদি বলে। এখানে কিন্তু ওয়াদি বলে লেখা নেই, তোমরা এটা সুন্দর করে লিখে নিবে। তারপর ক্যারাভান কি? উত্তর মরুভূমিতে দৃশ্যমান উটের শাড়ি। এখানেও কিন্তু তোমাদের মরুভূমিতে দৃশ্যমান উটের শাড়ি অবধি এখানে শেষ করেছে, কিন্তু তোমরা এই প্রশ্নটিকে প্রশ্নোত্তরে সুন্দর করে সাজিয়ে লিখবে। আমি বলে দিচ্ছি তোমরা কি করে লিখবে। মরুভূমিতে দৃশ্যমান উটের শাড়িকে ক্যারাভান বলে। বোঝা গেল? তারপর সাহারা মরুভূমির একটি প্রধান জাতির নাম লেখো। উত্তর হলো তুয়ারেগ। তারপর এইটি হলো তোমাদের এই আফ্রিকা মহাদেশ থেকে লাস্ট শর্ট প্রশ্ন, মরুদ্যান কাকে বলে? উত্তর মরুভূমির মধ্যে মরু উদ্ভিদের সারিকে মরুদ্যান বলে। ওকে, তো এই হলো তোমাদের আফ্রিকা মহাদেশ থেকে 1 নম্বরের শর্ট প্রশ্ন এবং সাথে তার উত্তর। এবার আমরা দেখে নেব এই আফ্রিকা মহাদেশের 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন উত্তরগুলি। ওকে, তোমাদের আফ্রিকা মহাদেশ থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলি পড়তে হবে তার প্রথম প্রশ্নটি দেখে নাও, আফ্রিকার উপর দিয়ে বিস্তৃত 4টি রেখার নাম লেখো। দেখো উত্তরটি কিন্তু এখানে পয়েন্ট করে সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এইভাবেই লিখবে। আফ্রিকার উপর দিয়ে বিস্তৃত 4টি গুরুত্বপূর্ণ রেখা। আফ্রিকার উপর দিয়ে 4টি রেখার নাম হলো 1 নাম্বার
নিরক্ষরেখা। দেখো নিরক্ষরেখা লেখার পর এখানে কিন্তু ব্র্যাকেটে একটা মান দেওয়া রয়েছে 0 ডিগ্রি। এই মানটি কিন্তু তোমাদের নিরক্ষরেখার মান, বোঝা গেল? একই রকমভাবে প্রত্যেকটিতেই কিন্তু এই মানগুলি দেওয়া রয়েছে, এগুলি তোমরা মনে রাখবে এই রেখাগুলিরই মান। ওকে, তাহলে প্রথম রেখাটির নাম কি? নিরক্ষরেখা। তারপরে 2 নাম্বার কর্কট ক্রান্তি রেখা, তারপর 3 নাম্বার মকর ক্রান্তি রেখা এবং 4 নাম্বারটি হলো মূল মধ্যরেখা। তারপর তোমরা পড়বে এই প্রশ্নটি, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? এই পর্বতশৃঙ্গের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখে নাও। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো মাউন্ট কিলিমাঞ্জারো, যার উচ্চতা হলো 5895 মিটার। এবার বৈশিষ্ট্য, এখানে মাউন্ট কিলিমাঞ্জারো নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হলেও উচ্চতা অনেক বেশি হওয়ায় সারা বছর এর চূড়ায় বরফ জমে থাকে। এটি হলো এই কিলিমাঞ্জারোর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারপর তোমরা পড়বে এই প্রশ্নটি, আফ্রিকার ভূপ্রাকৃতিক বিভাগগুলি কি? উত্তর, আফ্রিকার ভূপ্রাকৃতিক বিভাগ, আফ্রিকা মহাদেশের প্রায় সমগ্র অংশই একটি বিশাল ক্ষয়প্রাপ্ত মালভূমির অন্তর্গত। ভূমিরূপের বৈচিত্র্য অনুসারে আফ্রিকা মহাদেশকে 4টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়। 1 নাম্বার উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চল, 2 নাম্বার মরুময় মালভূমি অঞ্চল, 3 নাম্বার উচ্চ মালভূমি অঞ্চল এবং 4 নাম্বার হলো উপকূলের সমভূমি অঞ্চল। বোঝা গেল? এবার তোমরা 3 নাম্বারের জন্য এই প্রশ্নটি পড়বে, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এর উদ্দেশ্যগুলি লেখো। এই প্রশ্নটি কিন্তু তোমাদের 3 নাম্বারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর, ভালো করে অবশ্যই পড়বে। বহুমুখী নদী পরিকল্পনা, যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয় তখন তাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা। যেমন নীলনদের ওপর অনেক নদী পরিকল্পনা করা হয়েছে। তারপর নিচে পয়েন্ট করা রয়েছে, দেখো বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। এখানে প্রত্যেকটি উত্তরে কিন্তু সুন্দরভাবে পয়েন্ট আকারে সাজিয়ে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই এরকম পয়েন্ট আকারেই কিন্তু লিখবে। 1 নাম্বার জলসেচ ব্যবস্থা, জলাধার থেকে খাল খনন করে নদী অববাহিকা অঞ্চলের কৃষি জমিতে সারা বছর জলসেচ করা হয়। 2 নাম্বার বন্যা নিয়ন্ত্রণ, বর্ষার বাড়তি জল ধরে রাখার জন্য জলাধার নির্মাণ করা হয়, এর ফলে অববাহিকা অঞ্চল বন্যার হাত থেকে রক্ষা পায়। তারপর 3 নাম্বার জলবিদ্যুৎ উৎপাদন, জলাধার থেকে তীব্র বেগে জল নিচে ফেলে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। তারপর 4 নাম্বার জল পরিবহন ব্যবস্থা, মূল নদী ও কৃত্রিম খালে সারা বছর জল থাকায় জলপথে সহজে পরিবহনের সুবিধা পাওয়া যায়। তারপর 5 নাম্বার মাছ চাষ, জলাধার ও খালগুলিতে সারা বছর জল থাকায় এতে প্রচুর মাছ চাষ করা হয়। এবার তোমাদের 6 নাম্বার এবং লাস্ট পয়েন্টটি হলো পর্যটন কেন্দ্র, নদীতে বাঁধ দিয়ে জলাধার তৈরি হয় যা পর্যটকদের আকর্ষণ করায় পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। বোঝা গেল? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি, অবশ্যই ভালো করে তোমরা মুখস্থ করে রাখবে। এবার তোমরা এই প্রশ্নটি অবশ্যই পড়বে, সারা মরুভূমির ভূমিরূপের পরিচয় দাও, অথবা সারা মরুভূমির ভূমিরূপ কয়টি? যে কোনো 2টি সম্বন্ধে লেখো। দেখো এই প্রশ্নটি কিন্তু এখানে তোমাদের 5 নাম্বারের জন্য দেওয়া রয়েছে, তবে এই প্রশ্নটি আমি তোমাদের এখানে দেখাচ্ছি তার একটাই কারণ, এই প্রশ্ন থেকে কিন্তু 2 নাম্বারের ছোট ছোট প্রশ্ন উত্তরও আসতে পারে। বোঝা গেল? মানে প্রত্যেকটা ভূমিরূপ সম্বন্ধে এখানে কিন্তু আলাদা আলাদা ছোট প্রশ্ন হতেই পারে। ওকে, এই জন্যই আমি তোমাদের এই প্রশ্নটিও এখানে দেখাচ্ছি, তো অবশ্যই তোমরা ভালো করে পড়ে রাখবে। দেখো প্রথমে এখানে পয়েন্ট করা রয়েছে সারা মরুভূমির ভূমিরূপ, 1 নম্বরে পয়েন্ট করেছে প্রকৃতি। উচ্চতা বৈশিষ্ট্য অনুযায়ী সারা মরুভূমি একটি মালভূমি অঞ্চল, এই অঞ্চল মূলত প্রাচীন শিলা দ্বারা গঠিত। এই মালভূমি অঞ্চলেই অবস্থিত আহাগ্গার ও টিবেস্টি মালভূমি অপেক্ষাকৃত উঁচু। 2 নম্বর পয়েন্ট করে দেওয়া রয়েছে বায়ুর কাজ, এখানে দ্রুত প্রবাহিত বাতাস পাথরের গায়ে ধাক্কা খেয়ে নানা নকশা তৈরি করে। দেখো এবার তোমাদের 3 নম্বরের যে পয়েন্টটি রয়েছে আর্ক, পরীক্ষায় কিন্তু এই আর্ককে নিয়ে ছোট প্রশ্ন হতেই পারে। সাপোজ ধরে নাও পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিল আর্ক কি অথবা আর্ক কাকে বলে, তখন তোমরা এই আর্ক কি এটা না জানলে তো কখনো লিখতে পারবে না, তো অবশ্যই তোমরা এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে রাখবে। আর এই মরুভূমি অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট ছোট পাহাড় তৈরি করে, যা আর্ক নামে পরিচিত। দেখো তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আর্ক কাকে বলে, তোমরা তখন লিখবে কি বলো তো, মরুভূমি অঞ্চলে। বুঝতে পারলে? তখন কিন্তু এই কথাটা তোমরা লিখবে না, তখন তোমরা লিখবে মরুভূমি অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট ছোট পাহাড় তৈরি করে,
যা আর্ক নামে পরিচিত। তারপর হামাদা, সাহারার কিছু অঞ্চল শক্ত পাথরে ভর্তি, যেখানে বালির অস্তিত্ব চোখেই পড়ে না, এইসব অঞ্চল হামাদা নামে পরিচিত। বোঝা গেল? খুব ভালো করে মনে রাখবে কিন্তু। তারপর ওয়াদি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ওয়াদি কাকে বলে, এরকম ছোট প্রশ্ন হয়। সাহারার বেশিরভাগ নদীগুলি মধ্যভাগের উচ্চভূমি ও আটলাস পর্বত থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু উষ্ণ অঞ্চলে প্রবাহিত হওয়ায় বেশিরভাগ নদীগুলি শুকনো। শুকনো নদী খাতগুলিকে ওয়াদি বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু, 2 নম্বরের প্রশ্ন তোমাদের এখান থেকে আসেই। তারপর মরুদ্যান, সাহারা মরুভূমিতে কিছু মরুদ্যানও দেখা যায়, কিন্তু উল্লেখযোগ্য মরুদ্যান হলো কুফরা, সিউয়া, টিমিমন, ঘারজাইয়া, বাহারিয়া। ওকে, এবার তোমাদের 3 নম্বরের যে প্রশ্নটি পড়তে হবে সেটি দেখে নাও। সাহারা মরুভূমিতে জনবসতি প্রায় দেখাই যায় না কেন? এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরটি দেখে নাও। সাহারা মরুভূমিতে জনবসতি দেখা না যাওয়ার কারণ, সাহারা মরুভূমিতে জনবসতি দেখা না যাওয়ার কারণগুলি হলো: 1 নম্বর, বালুকাময় ভূপ্রকৃতি। সাহারা মরুভূমির ভূপ্রকৃতি বালি ও প্রস্তরময়, যা মানুষের বসবাসের পক্ষে প্রতিকূল। প্রতিকূল কথার মানে কিন্তু উপযোগী নয়। ওকে। তারপর 2 নম্বর পয়েন্ট, চরমভাবাপন্ন জলবায়ু। জলবায়ু শুষ্ক ও চরমভাবাপন্ন প্রকৃতির। দিনের বেলা উষ্ণতা 58 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠে যায় এবং রাত্রে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায়। বৃষ্টিপাত প্রায় হয় না, অর্থাৎ প্রতিকূল জলবায়ু, যা মানুষের বসবাসের পক্ষে প্রতিকূল। তারপর 3 নম্বর পয়েন্ট, অনুর্বর মাটি। সারা মরুভূমির মাটি অনুর্বর, বালুকাময় এবং লবণের পরিমাণ বেশি থাকে, তাই কৃষিকাজ তেমন একটা হয় না। এইসব কারণে মানুষের জীবন ও জীবিকা নির্বাহে অসুবিধা থাকায় জনবসতি প্রায় দেখাই যায় না। ওকে। তারপরে তোমরা এই প্রশ্নটিও ভালো করে মুখস্থ করে রাখবে। সাহারা মরুভূমিতে গড়ে ওঠা যে কোনো 3টি ভূমিরূপের পরিচয় দাও। উত্তর, সাহারা মরুভূমিতে গড়ে ওঠা ভূমিরূপ। সাহারা মরুভূমিতে গড়ে ওঠা 3টি ভূমিরূপ হলো: 1 নম্বর আর্ক, এটি কিন্তু একটু আগে আমি তোমাদের আলোচনা করলাম। সাহারা মরুভূমির কিছু অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট ছোট পাহাড় তৈরি হয়, যাকে আর্ক বলে। তারপরে রয়েছে রেক। সাহারা মরুভূমির যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো মিলে থাকে তাকে রেক বলে। এই যে পয়েন্টগুলো তোমাদের দেখাচ্ছি, পয়েন্টগুলিও কিন্তু তোমরা প্রত্যেকটি অবশ্যই ভালো করে করে রাখবে। পরীক্ষা শর্ট প্রশ্ন এগুলো থেকে কিন্তু আসে, যে রেক কাকে বলে, অথবা দিয়ে দিল আর্ক কাকে বলে, হামাদা কাকে বলে, এরকমভাবে। বোঝা গেল? তারপরে হলো হামাদা, যেটি একটু আগে দেখালাম। বায়ু প্রবাহের ফলে বালি অপসারিত হয়ে যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি তাদের হামাদা বলে। তারপর সাহারা মরুভূমির মানুষের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করো। সেখানে তো প্রায় মানুষ থাকে না বললেই চলে, কিন্তু তারপরেও যারা থাকে তাদের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করো, এরকম প্রশ্ন কিন্তু হতেই পারে। সাহারা মরুভূমির মানুষের জীবনযাত্রা। যাযাবর জীবনযাত্রার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো আদিবাসীরা খাদ্যের ও জলের সন্ধানে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। পশুপালন এদের প্রধান জীবিকা। তাহলে এদের প্রধান জীবিকাটা কি? পশুপালন। পশুদের মধ্যে উট, ছাগল, ভেড়া, ঘোড়া বেশি থাকে। বর্তমানে বহু যাযাবরকে স্থায়ী বসতি স্থাপন করতে দেখা যায়। স্থায়ী বসতি মানে কি? মানে এক জায়গায় বসতি স্থাপন করা। ওকে। এখানে যাযাবর শ্রেণীর অধিবাসীদের মধ্যে তুয়ারেগ উল্লেখযোগ্য। এবার তোমরা এই প্রশ্নটি পড়বে, সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে কি অবস্থা হতো? উত্তরটি দেখে নাও। সাহারা মরুভূমি আফ্রিকার উত্তর অংশে তথা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। যদি সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হতো তাহলে যা যা হতো তা হলো: 1 নম্বর পয়েন্ট, জলবায়ু পরিবর্তন। ক্রান্তীয় জলবায়ুর পরিবর্তে নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করত। আফ্রিকার দক্ষিণে ভারত মহাসাগরের ধারে উপকূল অঞ্চলে শীতকালে বেশ ঠান্ডা বিরাজ করত এবং শীত ও গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব বেশি হতো। তারপর 2 নম্বর পয়েন্ট হলো উদ্ভিদের পরিবর্তন। উষ্ণ মরু উদ্ভিদের পরিবর্তে নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যেত। তারপর 3 নম্বর পয়েন্ট, ঋতু পরিবর্তন। বিপরীত ঋতু পর্যায় বিরাজ করত। এবং 4 নম্বর ও লাস্ট পয়েন্টটি হলো প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন। সাহারা মরুভূমির প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের প্রায় বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন অবস্থার সৃষ্টি হতো। বোঝা গেল? এই প্রশ্নটিও তোমরা একটু ভালোভাবে পড়ে রাখবে। তারপর তোমরা 2 নম্বরের জন্য এই প্রশ্নটি পড়বে, হামাদা সম্পর্কে টিকা লেখো। হামাদা, শিলা দ্বারা গঠিত মরুভূমিকে সাহারায় হামাদা বলে, অর্থাৎ
বায়ু প্রবাহের ফলে বালুকা রাশি উড়ে গিয়ে যে উদ্ভিদ শূন্য মসৃণ পাহাড় ও শিলাময় মরুভূমির সৃষ্টি হয় তাকে সাহারায় হামাদা বলে। অবস্থান, সাহারার পশ্চিম দিকে এই ভূমিরূপ দেখতে পাওয়া যায়। বোঝা গেল? ভালো করে কিন্তু করে রাখবে হামাদা কাকে বলে, অথবা হামাদের নিয়ে টিকা কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তারপরের প্রশ্ন, খামসিন কাকে বলে, অথবা খামসিন সম্পর্কে টিকা লেখো। উত্তরটি দেখে নাও। ধারণা, সারা মরুভূমির এক ধরনের উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহকে খামসিন বলে। তারপর বৈশিষ্ট্য, প্রকৃতি, গ্রীষ্মকালে প্রচণ্ড উষ্ণতা এবং শুষ্কতা নিয়ে এই বায়ু প্রবাহিত হয়। তারপর 2 নম্বর হলো প্রভাব, এই বায়ু প্রবাহে মানুষ ও গবাদি পশুর মৃত্যু হয়। ওকে, এবার তোমরা এই আফ্রিকা মহাদেশ থেকে লাস্ট যে প্রশ্নটি পড়বে সেটি দেখে নাও। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি? এই প্রশ্নটি কিন্তু তোমাদের 2 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি হলো: 1 নম্বর বন্যা নিয়ন্ত্রণ, 2 নম্বর কৃষি জমিতে জলসেচ, 3 নম্বর জলবিদ্যুৎ উৎপাদন, 4 নম্বর জলপথে পরিবহন, 5 নম্বর মাছ চাষ ও 6 নম্বর হলো পর্যটন ক্ষেত্র গড়ে তোলা প্রভৃতি। বোঝা গেল? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই হলো তোমাদের আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের যে প্রশ্ন উত্তরগুলি প্রোভাইড করলাম তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করে রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট এরকমই আরো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।